আজকের খবরে দেখা যাচ্ছে যে আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়েই সব আলোচনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আলোচনা, মানে তার এই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করার পক্ষে সবাই বলছেন অথবা মতামত দিচ্ছেন যে তিনি গ্রহণযোগ্য হবেন। আগস্ট হবে নির্বাচন। ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে তার নিজের বাসভবনে চলে গেছে। এই চ্যাপ্টার ক্লোজ। এটা নিয়ে বিএনপি এখন মাথা ব্যথা না। বিএনপির এখন টার্গেট হলো তার দলের মনোনীত কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ। এটা নিয়েও আবার অনেক আলোচনা। হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন থেকে বাজারে আলোচনা হচ্ছে যে আইরিন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন, যিনি দায়িত্ব পালন করেছেন, মানবাধিকার কর্মী আইরিন খান, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কয়েকদিন আগে নিযুক্ত হয়েছেন, তাকে নিয়েও আলোচনা। বলা হচ্ছে যে তিনি একজন নারী রাষ্ট্রপতি হলে দেশের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আবার কেউ কেউ বলছেন যে আমেরিকার লবি পছন্দ করে, অর্থাৎ আমেরিকার চাওয়া যে আইরিন খান তাদের প্রতিনিধি হিসেবে সেখানে নিযুক্ত। এগুলি সবই বাজারের আলোচনা। কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো আর বলতে পারবো না। সব আলোচনাগুলো আপনাদের সামনে আনছি। তো এখন আইরিন খান একজন নারী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি হলে খুবই ভালো, দেশের মুখ উজ্জ্বল হয়, এটাও সত্য। আবার যদি তিনি আমেরিকার মনোনীত হন, পছন্দের হন, তাহলে আবার বিপদ। তো সেরকম বিপদ বিএনপি কাঁধে নেবে বলে আমার মনে হয় না। এখন দলের মধ্যে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়োগ দিতে হয়, তাহলে দুইটা পরিবর্তন ঘটাইতে হবে। একটা হলো তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ, সেখানে নতুন নির্বাচন হইতে হবে। আবার এবং সেখানে আবার প্রার্থী কে হবেন, এটাও একটা প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইরা দলের কাছে কতখানি গ্রহণযোগ্য, সেটাও একটা প্রশ্ন আছে। দলের অন্য নেতা হলে সেখানে আবার এই পরিবারের সাথে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সাথে কোনো সংঘাত হবে কিনা, মনোমালিন্য হবে কিনা, এইসব নানান বিষয় কিন্তু বিবেচনা চলছে। আর একটা বিষয় হচ্ছে যে তিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে সেখানে আবার ওই মন্ত্রণালয় রদবদল ঘটাইতে হবে। যাই হোক, সেটা কোনো বড় অর্থ না। কে রাষ্ট্রপতি হবেন, এমপি নন এমন কেউ কি আছেন কিনা, আছেন, সেটা নজরুল ইসলাম খানের কথা বলা হয়। তিনি যদি হন তাহলে সবাই যার যার অবস্থানে থাকতে পারেন। আবার এমনও আলোচনা আছে যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রাষ্ট্রপতি হিসেবে থেকে যাক, নতুন স্পিকার নির্বাচন, সেটাও হইতে পারে। কারণ একটা জিনিস আমার কাছে একটু মানে একটু বেখাপ্পা লাগছে, সেটা হলো যে ভারপ্রাপ্ত মানে অস্থায়ী একটা নতুন রাষ্ট্রপতির নির্বাচনের আগ পর্যন্ত তিনি এখন দায়িত্ব পালন করছেন। এটার জন্য বঙ্গভবনে অফিস করবেন, থাকবেন আবার স্পিকার ভবনে। তার মানে স্পিকার হিসেবে তো তিনি আছেন, তার বাসভবনে থাকবেন, আবার বঙ্গভবনে যে অফিস করতে হবে কেন? স্পিকার যেখানে তার কার্যালয় আছে সংসদে, সেখানেই তো রাষ্ট্রপতির ফাইলগুলি গেলে সেখানেই হয়। মানে বঙ্গভবনে বসতে হবে কেন, অফিস করতে হবে কেন? বঙ্গভবনের ঠান্ডা বাতাস এত কেন আগ্রহ, এত কেন এটার প্রতি আকর্ষণ, এটা আমি বুঝলাম না। এটা আমার কাছে খুব ভালো লাগে নাই। একজন অস্থায়ী নতুন নির্বাচন অপেক্ষায় থাকা, তার একেবারে বঙ্গভবনে যাইতে হবে, অফিস করতে হবে, এটা একটা অর্থহীন মনে হয়। আবার দেখেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলের মহাসচিব। বলা হয় বর্তমান এমপি এবং সরকারের 60-70% হচ্ছে তার অনুসারী বা তার সমর্থিত, যাদেরকে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন। বিরাট একটা সাংগঠনিক জায়গা থেকে তিনি সরে যাবেন। তিনি যখন সরে যাবেন, তার অনুসারীদের বা তার পক্ষের যারা আছেন তারা কি আবার গ্রুপিং এর শিকার হবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ রাষ্ট্রপতি হবার পর পুরো আর সেখানে আর কোনো কর্তৃত্ব থাকবে না। কোনো সম্মেলন হলে এই নেতাকে রাখা উচিত, ওই নেতাকে রাখা উচিত না, বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, মানে অর্থাৎ সাংগঠনিক ভাবে কোনো মনোনয়ন বা কোনো কার্যক্রমে তিনি আর থাকতে পারবেন না, এটি স্বাভাবিক রাষ্ট্রপতি হিসেবে। আবার দেখেন, এখন যে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি 3টা সরকারের পক্ষে কথা বলেছে 3 বছরে। হাসিনা সরকারের পক্ষে কথা বলেছে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে, আবার তারেক রহমান সরকারের পক্ষে কথা বলেছে।
কথা বলা ছাড়া তার কোনো উপায়ও নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী তিনি সরকার যা বলবেন সেটাই তিনি রিপিট করবেন, তোতা পাখির মতন আওড়ায় যাবেন। তো এখন কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন স্বাধীনভাবে অনেক রকম কথাবার্তা বলেন। তিনি, তার কথাবার্তার একটা ওজন আছে, বিশ্লেষণ আছে। রাষ্ট্রপতি হবার পর যতই গুরুত্বপূর্ণ পদবি হোক না কেন, কিন্তু সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তিনি কিন্তু আর স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। তিনি প্রতিটি দাড়ি, কমা, সেমিকলন একেবারে সরকার যা যা বলে দেবে তাই বলবেন, আর এর বাইরে তার আর কোনো ক্ষমতা নেই। সাংগঠনিক কোনো দিক নির্দেশনা দিতে পারবেন না। তো ফলে রাষ্ট্রপতি পদ মানে এক ধরনের ওই যে ওএসডি সচিবের মতন, যার কোনো কাজ নেই কিন্তু তিনি সচিব। তো এখন সাংগঠনিক ক্ষমতার অধিকারী, মন্ত্রণালয়ের নির্বাহীর ক্ষমতার অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে লাভটা কি? আমি লাভ দেখি না। বরং সেই ক্ষেত্রে আরো অসুস্থ কেউ যদি থাকেন, একেবারেই আসলে খুব একটা হচ্ছে না কিন্তু মোটামুটি চলনসই তেমন কোন নেতা যদি থাকেন, সেলিমা রহমান, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ বা মঈন খান, আমি জানি না মঈন খানের শারীরিক অবস্থা কেমন, এরকম কাউকে যদি দেওয়া হয় সেটাও হয়তো দল বিবেচনা করতে পারে। কিন্তু ঘুরে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসছে এই কারণে, হয়তো 15 বছরের উজ্জ্বল মুখ তিনি, তার কথার একটা ওজন আছে। এবং সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার দল, আওয়ামী লীগের নেতারাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করেন, কারণ তিনি খুবই ন্যায়নিষ্ঠ ছিলেন, নীতিনিষ্ঠ ছিলেন এবং আপোষ করেননি। এরকম একটা গ্রহণযোগ্য মানুষের প্রেসিডেন্ট হওয়া যেমন দরকার, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট হবার পর যখন নাকি তার বয়ান বন্ধ হয়ে যাবে, তার যখন নাকি আর কোনো তৎপরতা দৃশ্যমান হবে না, তখন কেমন লাগবে, এই বিষয়টা নিয়ে একটু ভাবছি। দর্শক, আপনারাও ভাবেন।